নমস্কার সবাইকে। দেখো, আমি যে কোশ্চেন ব্যাংক এর সিরিজটা স্টার্ট করেছিলাম, কোশ্চেন ব্যাংকের যে যতগুলো প্রশ্ন আছে এগুলো সলভ করিয়ে দিবে বলেছিলাম, যে এমসিকিউ আর 1 মার্কের গুলো। তো আজকে নেক্সট ভিডিও হচ্ছে যে তোমাদের আলু আলু থেকে যা যা প্রবলেম আছে এগুলো আমি সলভ করে দিচ্ছি 1 মার্কের জাস্ট। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো দেখো তাহলে ফার্স্ট প্রশ্ন কি আছে এখানে। বলছে সি ও C1 যদি যথাক্রমে 0 এবং কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোর দ্রুতি হয়, তবে মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর দ্রুতির সম্পর্ক কি? ঠিক আছে, কি বললাম? আচ্ছা, দেখো এদিকে লক্ষ্য করো যে ফার্স্ট আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ফার্স্ট, আমরা কি জানি? দেখো আমরা জানি উম, আমরা জানি আমরা জানি কি জানি বলো? প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়ালস টু সি বাই ভি, যেখানে সি হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ভি হচ্ছে গিয়ে মাধ্যমের মধ্যে আলোর গতিবেগ। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এর মাধ্যমের মধ্যে আলোর গতিবেগের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলি। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে দেখো, সি ও C1, তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত দেওয়া? শূন্য মাধ্যমে আলোর বেগ কত দেওয়া? সি, আর মাধ্যমের মধ্য দিয়ে আলোর বেগ কত? C1। তাহলে মিউ কি হয়ে যাবে? সি তো সি এর জায়গায় C1 হয়ে যাবে, C/C1। অপশন আছে, অপশন সি ইজ কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে নেক্সট কোশ্চেন আনসার বলছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, কি বললাম, এবং জলের সাপেক্ষে প্রতিসরাঙ্ক যথাক্রমে এত এত দেওয়া হলো। তাহলে জলের সাপেক্ষে কাচের, আচ্ছা, বায়ুর সাপেক্ষে, কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, মানে কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে। তোমরা যদি আমার অপটিক্স এর যে ভিডিওগুলো আছে ওইগুলো যদি গিয়ে দেখো, অপটিক্স এর ভিডিও কয়েকটা ভিডিও আছে, ওইখানে গিয়ে যদি দেখো তাহলে এই প্রবলেমগুলো আমি এখানে সলভ করে রেখেছি একদম। কিভাবে এগুলো লিখতে হয় সবগুলো আছে। ঠিক আছে, তাও বলছি আমি, যখনই বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তুলনা করা হয় তখন ওইটাকে বলি আমরা পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, কি বললাম? তাহলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত দেওয়া? 3/2, মানে এটা কাচ মানে জি গ্লাস, 3/2। ঠিক আছে, এটাকে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক, কাচের পরম প্রতিসরাঙ্ক। এবং জলের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত? বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু ওয়্যার ইজ 4/3। ঠিক আছে, কি বললাম? তাহলে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত? দেখো কি বলছে, জলের সাপেক্ষে, মানে দ্যাট মিন্স রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, মানে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ফর্মুলা কি বলো? মিউ জি বাই মিউ ডাব্লিউ। এটা নিচে চলে যাবে আর এটা উপরে চলে যাবে। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, মিউ জি কত? মিউ জি 3/2, মিউ ডাব্লিউ কত? 4/3। তাহলে 3/2 ইন্টু 3/4, তাহলে কত? 9/8 হচ্ছে এটা। 9/8 অপশন আছে কিনা এখানে? 9/8 আনসার। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। আমি এখানে থিওরি গুলো একটু বলছি, এর কারণ ভিডিওটা দেখলে তোমাদের থিওরিটাও কিছুটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যা থিওরি পড়িয়েছি ওইটা একটু একটু মনে পড়ে যাবে, তার জন্য বলছি, কিন্তু ডাইরেক্টলি আমি টিকমার্ক করতে পারি। দেখো 3 নাম্বার কি বলেছে? চিত্রে প্রদর্শিত রশ্মিগুলির আচরণ লক্ষ্য করো, N1 N2 এর সম্পর্ক বার করতে বলেছে। তাহলে দেখো এই জায়গা, দেখো এইভাবে দেওয়া আছে এগুলি, তারপরে বলছে এইভাবে চলে যাচ্ছে, এটা N1 আর এটা N2, বলছে N1 আর N2 এর মধ্যে সম্পর্ক কি হবে? ঠিক আছে, কি বললো? আচ্ছা, দেখো তাহলে আমি যদি এটা এইভাবে দেখি যে এটা হচ্ছে কি তোমার N1, এটা হচ্ছে তোমার N2। তাহলে এইভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে, আমরা জানি যেই বিন্দুতে আপতিত হয় ওই বিন্দুতে একটা অভিলম্ব অঙ্কন করতে হয়। তাহলে তাহলে যেহেতু এটার এইরকম, কার্ভটা এইরকম, তাহলে অভিলম্ব কি? যে কোনো বক্রতলের ক্ষেত্রে অভিলম্ব
তার কেন্দ্র দিয়ে পাস করে, ওর কেন্দ্র এইদিকে হবে, অবিলম্ব এইভাবে অঙ্কন করতে হবে। ঠিক আছে কি বললাম? আচ্ছা, এবার আমি জানি না N1 এবং N2 এর মধ্যে কোনটা ঘন কোনটা হালকা, তাহলে দুটো কেস হতে পারে, এক অবিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, দুই অবিলম্বের কাছে চলে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে, এটা যদি এই N1 এবং N2 এর মধ্যে রিফ্লেকটিভ ইন্ডেক্সের পার্থক্য না হতো, মানে যদি সবটা একটা মাধ্যম হতো, তাহলে তো প্রতিসরণ হতোই না, এইভাবে চলে যেত, ঠিক কিনা? আচ্ছা, যদি 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 দেখো যদি যদি N1 গ্রেটার দেন N2 হয়, মানে যদি এই প্রতিসরাঙ্ক, মানে এটা ঘন মাধ্যম হবে তখন, এটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম গেলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, মানে এইভাবে যেত। ঠিক আছে? কখন? যদি N1 গ্রেটার দেন N2 হতো, অবিলম্ব থেকে দূরে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে। ঠিক আছে? আর আমরা জানি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের কাছে চলে আসে, ঠিক কিনা? তাহলে অবিলম্বের কাছে চলে আসা মানে এইভাবে যাওয়া, এই কাছে চলে আসে, এটা কখন? N2 গ্রেটার দেন N1 হলে। ঠিক আছে? যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে কি অবিলম্বের কাছে চলে আসে, এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্বের দূরে চলে যায়। ঠিক আছে কি বললাম? তাহলে দেখো এই ডায়াগ্রামটা এটার সাথে মিলছে, তার মানে কি N2 গ্রেটার দেন N1। ঠিক আছে? না, কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, কোন বস্তু লেন্স থেকে, উত্তল লেন্স বলছে, ঠিক আছে কি বললাম? আচ্ছা, কোন বস্তু লেন্স থেকে ইউ দূরত্বে থাকলে অসীম দূরত্বে বস্তুটির একটি প্রতিবিম্ব কি সূত্রে গঠিত হবে? আচ্ছা, কখন অসীম দূরত্বে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে? এটা ইজি, বস্তু যখন ফোকাসে থাকে। ঠিক আছে কি বললাম? বস্তু যখন ফোকাসে থাকে, ঠিক আছে, তখন তখন কি হয় বলো? ফোকাস, বস্তু যখন ফোকাসে থাকে তখন, দাঁড়াও একটু ভালো করে, বস্তু এইভাবে এইভাবে, দেখো দুটি প্যারালাল রশ্মি এইভাবে, এটা মুখস্থ করে নেবে। বস্তু যখন ফোকাসে থাকে তখন প্রতিবিম্ব অসীম দূরত্বে গঠিত হয়। ঠিক আছে কি বললাম? তো বস্তু কোথায় থাকবে? ফোকাসে থাকবে। তারপর বস্তু যদি ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে থাকে তাহলে প্রতিবিম্ব অসৎ হয়। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে কি বললাম? আচ্ছা, দেখো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দুটি সুসংহত একটি আলোর গঠনমূলক, দুটি সুসংহত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে। বলছে কি গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য, গঠনমূলক আছে। দেখো আমি একটু ইলাবোরেটলি বলছি এই জিনিসগুলো, যাতে একদম ভিডিওটা দেখলেই যাতে একদম রিভিশন হয়ে যায়। ঠিক আছে? দেখো পথ পার্থক্য কত হলে সুসংগত, পথ পার্থক্য কত হলে গঠনমূলক ব্যতিচার হয়? ডেল্টা ফাই ইজ ইকুয়ালস টু 2n পাই, যেখানে n হবে 0 1 2 3 4, তাহলে এগুলো যদি বসাও তাহলে ভ্যালুগুলো কি কি পাবো? 0 পাবো, 1 বসালে 2 পাই, 2 বসালে 4 পাই, ডট 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 ডট। দেখো এবার কোনটা কোনটা? 3 পাই বাই 2 তো না, এটা না, এটা না, এটা না, 2 পাই। ঠিক আছে? গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করবে। ক্লিয়ার? আচ্ছা, সুসংগত আলোক উৎস থেকে সুসংগত আলোক উৎসের দশা পার্থক্য 0। ঠিক আছে কি বললাম? আচ্ছা, ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে ব্যতিচার ঝালরের কেন্দ্র কি পরিবর্তন হবে? দেখো যদি আমরা ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ব্যতিচার সাদা আলোর পরিবর্তে যদি আমরা, সরি, একবর্ণী আলোর পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করি তাহলে কি হবে? দেখো আচ্ছা, ঝালর প্রস্থটা কি? দেখো ঝালর প্রস্থ হচ্ছে কি বিটা ইজ ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি। তার মানে কি? দেখো এখান থেকে কি বোঝা যাচ্ছে, বিটা কার কার উপর নির্ভর করছে? ছিদ্র পর্দার মধ্যবর্তী দূরত্ব, ছিদ্র দুটির মধ্যবর্তী দূরত্ব এবং তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটো তো কনস্ট্যান্ট, মানে আমি কি বলতে পারি? বিটা প্রপোর্শনাল টু ল্যামডা। ঠিক আছে কি বললাম? আচ্ছা, তো দেখো এদিকে কি হবে, তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ওর কি হবে? বিটা বেশি হবে, প্রস্থ বেশি হবে, ঠিক কিনা? আর সাদা আলোর মধ্যে কি হয়? সাদা আলোর মধ্যে কয়টা আলো থাকে? 7টা কালার থাকে।
ঠিক আছে, কি বললাম? তাহলে কার প্রস্থচ্ছেদ সব থেকে বেশি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ঠিক আছে কিনা? যেমন লাল আলো, রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে রেডের প্রস্থচ্ছেদ মানে বিটা বেশি হবে, ঠিক আছে, কি বললাম? তো এইভাবে সব থেকে ভিভিওর, VIB GYOR, উল্টা, তারপরে কি হবে? অরেঞ্জ, ঠিক আছে, এইভাবে লিখতে লিখতে থাকবে। সব থেকে কম প্রস্থ কার হবে? বিটা, ঝালের প্রস্থ কত হবে? ভিভিওর মানে বেগুনি বর্ণের, ঠিক আছে কিনা? আচ্ছা, কিন্তু এইখানে ঘটনা হচ্ছে গিয়ে দেখো কেন্দ্রে, ঠিক আছে, এই এই কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা সাদা আলোই পাবো, ঠিক আছে, কি বললাম? এর কারণ এই দুটোর মধ্যে পথ পার্থক্য শূন্য, ঠিক আছে। তো তোমরা কিভাবে লিখবে? যখন যখন ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় সাদা আলোর পরিবর্তে, সরি, একবর্ণীয় আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করা হয়, তখন কেন্দ্রস্থিত যে ঝালর হয় সেটা তো সাদা হয়, কিন্তু বাকিগুলো কি হয়? রঙিন হয়, ঠিক আছে, কি বললাম? তাহলে কোনটা হবে? কেন্দ্রস্থিত ঝালর, কেন্দ্রীয় ঝালর কি হবে? সাদা হবে, ঠিক আছে, কি বললাম? আচ্ছা, নেক্সট প্রশ্ন। ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় আহ আলো তীব্রতা এত, ছিদ্র বদ্ধ করে দেওয়া হলে কি হবে তীব্রতা? এটা আনসার হবে, ঠিক আছে, কি বললাম? একটা ফর্মুলা আছে, ক্লিয়ার?